আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাটিতে পয়দা হওয়া বাংলার এক কুখ্যাত হায়না স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশকে কাঁপিয়ে ছাপিয়ে এখন ভারতের মাটিতে ঝড় তুলছে। বাংলাদেশে তার চূড়ান্ত রাজনীতিক দূরদর্শিতা বিশ্বকে দেখিয়ে এখন আন্তর্জাতিক মহলে তার অংশ হিসাবে ভারতে তার রাজনৈতিক দূরদর্শিতা ফুটিয়ে তুলছে। ভারত এখন এক জ্বালাময় অগ্নিগিরিতে পরিণত হয়েছে। মোদির আসন টলমল অবস্থা। কত বড়, আমরা যদি হাস্যস্থলে বলি যে কত বড় একজন প্রতিশোধ পরায়ণ নারী ছিলেন, যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে ব্যবহার করে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে কতগুলো নিরপরাধ সেনা কর্মকর্তা, সাধারণ মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত জামাতের নেতারা অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হলো তার ইচ্ছাকে পূরণ করবার জন্য। এখন তার ভিতরে যদি এক ধরনের ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভের সৃষ্টি হয় যে আমাকে এই পথে হাঁটিয়েছে ভারত, আমাকে এই ধরনের কুচক্রী কুমন্ত্রণা দিয়ে নির্বাচনে কারচুপি, আইনের ঘাড়ে বন্দুক রেখে নিরীহ মানুষকে হত্যা, খুন, গুম এবং পুরা রাষ্ট্রীয় কাঠামোকে, যন্ত্রকে ব্যবহার করে নিজেকে যেভাবে স্বৈরশাসক হিসেবে প্রতীয়মান করেছিল সারা বিশ্বের বুকে, সেটা সবই ছিল পিছন থেকে ভারতের দেখানো ইঙ্গিত। তিনি হয়তো ভাবতে পারেন যাদের কুমন্ত্রণায় আমি দেশ ছাড়া হয়েছি, ক্ষমতা ছাড়া হয়েছি, এবং আমি তাদের দেশে এসে তাদের শান্তিতে ঘুমাইতে দেব না। আমার এই দেশ ছাড়ার প্রতিশোধ ভারতের বর্তমান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকেও ভোগ করতে হবে। তাহলে তিনি আন্দোলনের পথে আছেন বা আন্দোলনের সৃষ্টির নেপথ্যের এক কারিগর। কিন্তু আমার ভিডিওটা এইটা নয়। আমি এ বিষয়ে কথা বলবো হয়তো শেষের দিকে, কিন্তু সর্বশেষ লেটেস্ট যে সংবাদ ভারত থেকে আসছে, এই আন্দোলনে শুধু ভারতের শীর্ষস্থানীয় নেতারাই আশঙ্কার ভিতরে আছে না, তাদের পরিবারগুলোকে ইতিমধ্যেই ভারত থেকে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের নিরাপদ রাষ্ট্রগুলো দেখে, পরিচিত ড্রোন দেখে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপের অনেকগুলো দেশ, হিন্দু অধ্যুষিত যেসব কান্ট্রিগুলো রয়ে গেছে ওই সব জায়গাতে সরিয়ে ফেলেছে তারা। এটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশ থেকে যেসব জেনারেল সাহেবরা, ডিজিএফআই ডাইরেক্টর, সাবেক ডিজিএফআই ডাইরেক্টর, শেখ হাসিনার সামরিক পিএস ছিলেন যিনি কবির সাহ, ইনাদেরকে প্রথমে ক্যান্টনমেন্টের যে এলাকায় রাখা হয়েছিল, গত 24 ঘন্টায় তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। কারণ ওটা যেখানে ছিল সে তথ্যটা ফাঁস হয়ে যেয়ে বিপ্লবীদের কাছে, বর্তমান যে ককরোচ জনতা পার্টি, তাদের কাছে তাদের তথ্য আছে কোন জায়গায় আছে। কিন্তু এটা তো অভ্যন্তরীণ না, বাইরে যেসব রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় রয়ের তত্ত্বাবধানে ছিলেন, তাদেরকে, তাদের ভিতরে এক ধরনের হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল জায়গা বদলের জন্য। অর্থাৎ ভারতের যদি ক্ষমতার পালাবদল হয়, নূতন ক্ষমতা তৈরি হয় বাংলাদেশের মতোই, তাহলে ভারতের ওই দেশের নেতাদের উপরে যতটুক না মব সৃষ্টি হবে, তার থেকে অধিকতর উচ্চ মাত্রায় অত্যাচারের মাধ্যমে মবের চূড়ান্ত যে জীবনহানির ঘটনা ঘটবে, সেটা হলো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমলিগের যে শীর্ষস্থানীয় এমপি, মন্ত্রী, মেয়র বা বিভিন্ন পদ পদবীর উপজেলা চেয়ারম্যানরা ভারতে আছে রয়ের তত্ত্বাবধানে,
বা কোনো বড় ব্যবসায়ী শিফটিংয়ে বা কোনো নেতার ফ্যামিলিগতভাবে আশ্রয়, এগুলো পুরো ভারতের কাছে নোট ছিল। যখনই এই 2-3 দিন ভারত, গত পরশু দিন মোদি যখনই সংসদ ভবন থেকে পালিয়ে গেছে, তারপরেই মূলত বাংলাদেশের নেতাদের টনক নড়ে এবং তারা দ্রুত ছদ্মবেশে স্থানান্তর হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং এতটা বিচলিত হয়ে পড়েছিল যে ভারত সরকার তাদের এই আন্দোলন থামাবে নাকি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দের দিকে তাদের নিরাপত্তা কর্মী বা গোয়েন্দা বাহিনীকে খেয়ালে রাখতে বলবে যেন এরা কোনোভাবে এদের ভিতরে ঢুকে অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না করেন। যারা একেবারেই হোটেলের ভিতরে বা পারিবারিক বাসা, সম্পূর্ণ বাসা ভাড়া করেছিল, তাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। বাকিরা তৃতীয় চতুর্থ শ্রেণীর যেসব নেতৃবৃন্দ ছিল, তারা ওই খই ছোটার মতো বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করেছে। যারা দেশ থেকে বের হইতে চেয়েছিল, এয়ারপোর্ট পর্যন্ত বা ইমিগ্রেশন থেকে অনেককে গোপনে সরিয়ে ফেলা হয়েছে। কাউকে কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। অধিকাংশই সরে চলে গেছে যেসব এলাকায় দিয়ে একেবারেই কোনো আন্দোলন নাই, গয়ার ওদিকে, গয়া বা বোম্বাই শহরে। এমন লাস্টে আজকে দুপুরের পর থেকে তারা অনেকেই সমুদ্র পথে সরে যাবার জন্য ডিঙি নৌকায় চড়ে গভীর সমুদ্র বন্দরে রাখা জাহাজ বা মাঝিরা, যেসব মাঝিরা বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করে, ইলিশ মাছ ধরে, তাদের সেই ডিঙি নৌকা বা ট্রলারে উঠে তারা সাগরে সরে চলে গেছে। কারণ তাদের ভিতরে এখন এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছে যে তারা বাংলাদেশ থেকে দাবর খেয়ে এসেছে এবং বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করবার জন্য তারা দায়ী। বাংলাদেশে যেহেতু এই পরিস্থিতির জন্য তারা সৃষ্টি করেছে, দাবর খেয়ে গেছে, তারাও ভারতের এই সময়ের ছাত্র আন্দোলনের জন্য সহায়ক সেই আন্দোলন, এটা তাদের ভিতরে অনুপ্রেরণা জুগিয়েছে, অনেকটা আবেগের জায়গা তৈরি করে দিয়েছে। বা কোনভাবে আন্দোলনটি গঠিত হয়েছিল সেটি সম্বন্ধে তারা অবগত হয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে রাজনীতিবিদরা তাদের দলকে যতই শক্তিশালী মনে করুক না কেন, অরাজনৈতিক জনশক্তি, রাষ্ট্রের অসাংগঠনিক জনশক্তি যখন দ্রুত একটি সংগঠনে পরিণত হয় এবং সেই জনতার যে শক্তি এতটা ভয়াবহ হয়ে ওঠে, রাষ্ট্র চালানোর মতো সেই সব অত্যন্ত বিগ পাওয়ারফুল রাজনৈতিক সংগঠনও তখন তুলার মতো তুচ্ছ বৃষ্টির পানির মতো বাতাসে বাড়ি খেয়ে ছন্ন বিচ্ছিন্ন হতে থাকে। বাংলাদেশেও যেমন হয়েছে, বর্তমান ভারতেও সেটা। যারা এতদিন বিজেপির পক্ষে স্লোগান দিয়েছে, দাঁড়িয়ে কথা বলেছে, সাধারণ জনগণের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই এখন সরকারের বিরুদ্ধে লড়ছে। তাহলে সে সাধারণ মানুষ যদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে দলের পার্সেন্টেজটা কোথায়, পার্টিসিপেটটা কোথায়, দলের হয়ে কথা বলবে কারা? দল কি তখন আর রাজনৈতিক দল থাকে? শুধুমাত্র একেবারে সংখ্যাগতভাবে এমপি, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন সিটির মেয়র টেয়রগুলোই মানে মুষ্টিমেয় কতগুলো একেবারে যারা চেয়ার পেতে বসেছিল, তার বাইরে আর কাউকে ঠেকানোর মতো নিয়ন্ত্রণ কোনো নেতার হাতেই থাকে না। মোদিরও নাই এখন রাষ্ট্রের যেভাবে আন্দোলনমুখী হয়ে উঠছে এবং তার ভিতরে আমি গতকাল, আপনারা জানেন যে সুনাম ওয়াংচুর থেকে শুরু করে অভিজিৎ, তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দ এসে গেল, গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা রয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত যেসব পরিচিত ফেসগুলো দেখেছিলাম, আজকে তাতে অধিকতর বেশি দেখলাম। নাসির দেখলাম, সোনাক্ষীকে দেখলাম, সবচেয়ে অবাক হয়ে গেছি, এনার আরও আগেই আসার কথা ছিল। দ্য গড অফ স্মল থিংসের বিশ্ববিখ্যাত পরিচিতি লেখিকা অরুন্ধতী নাই, তাকে
আমি প্রথম থেকেই খুঁজছিলাম মনে মনে যে অরুন্ধতী রায় কেন এখনও রাস্তায় নেই, রাস্তায় কেন আসেনি। তাদের এই আন্দোলনের ভূমিকাটি আরও যুগপতভাবে করে রাখা উচিত, কারণ বিশ্ব যত মানবাধিকার আছে বা পরিচিত ফেসগুলো আছে যারা পুরা বিশ্বের নিয়ে কথা বলে বা যাদের কথার জন্য, মুখের জন্য, লেখার জন্য সারা বিশ্ব অপেক্ষা করে, তার ভিতরে তো অরুন্ধতী রায় একজন। আমি মনে করি, আমি তার লেখা পড়ি, পছন্দ করি, বিশেষ করে গডস অফ স্মল থিংসের খুব পাঠক আমি কয়েকবার পড়েছি এই বইটি সংগ্রহের পর। তিনিও আসছে দেখলাম, শুনতে পাচ্ছি আরও তারকারা যারা পরিচিত ফেস এবং যারা রাস্তায় নেমে আসলে সাধারণ মানুষ উৎসাহিত হয়, নিজেদেরকে জোরালোভাবে আন্দোলনের ভিতরে সম্পৃক্ত করতে উৎসুক হয়ে ওঠে, তেমন পরিচিত জনেরা ধীরে ধীরে রাস্তায় নেমে আসছে। ওই থালাক পাতিকে একজন হলেই মাত্র, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, একটি প্রদেশের সম্ভবত তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, একবারে ইয়াং চিত্রনায়ক, মাদ্রাসি চিত্রনায়ক থেকে উঠে এসেছেন। এরা এখন আন্দোলনের পক্ষে জোরালোভাবে রাজপথে নেমে এসেছে। সরকারের ভিতরে আলোচনা করেছে ঠিকই, কিন্তু সেই আলোচনার বিশ্বাসযোগ্যতাটা কতটুকুন রাখতে পেরেছে সেটা পরের বিষয়, কিন্তু আমার আলোচনার বিষয় সেটা নয়। আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশ থেকে পালিয়ে থাকা আওয়ামী লীগের তথাকথিত সেই স্বৈরশাসকের অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা চোখ মুখগুলো, যারা ভারতে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে খুব আশ্বস্ততার সাথে ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে ভর্তি করেছিল, ছোটোখাটো কাজ ওয়াইফদেরকে খুঁজে দিয়েছিল, তারা কেউ কপালে সিঁদুর মেখে, কেউ ঠাকুর সেজে বিভিন্ন হিন্দু আলয়ের বিভিন্ন চার যোগ্যতা যতটুকুন সেই কর্মের ভিতর দিয়ে একটি আয়ের জায়গা নিশ্চিত করে নিয়েছিল। যারা ভেবেছিল যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় না আসবে তারা ততদিন ওই কর্মের ভিতর দিয়ে অর্থ যোগান হবে এবং বাংলাদেশের মতোই জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়বে, কিন্তু তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আজ দুপুরের পরে যে যেখানে বাংলাদেশ থেকে যাওয়া আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, দুপুরের পরে বিশেষ করে সন্ধ্যার দিকেই যারা তার নিরাপদ এলাকায় সরে চলে গেছে। কোনো আন্দোলনকারীর হাতে যেন না পড়ে বা সামনে যেন না পড়ে, বা পরিচিত মুসলমানদের সামনে যেন না পড়ে, সেই ছদ্মবেশে তারা সরে গেছে। আমি যতটুকু জেনেছি, প্রখ্যাত যে স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী ফ্যামিলি বা ওই ধরনের জাহাঙ্গীরদের মতো ফ্যামিলি যাদের মিসেসরা ওই কাজের ভিতরে ঢুকে গেছিল, তারা সব সিঁদুর পরেছে। তারা সিঁদুর পরে হিন্দুদের সাথে, হিন্দু পরিবারের সাথে, মানে এগুলো কি বলবো, মানে যুক্ত পরিবারের মতো। বাংলাদেশের যে রকমের ভাই বিরাদার চাচা টাচাদের নিয়ে, ফুফুদের নিয়ে বড় যৌথ পরিবার থাকে, ওই ধরনের ভাবে তারা ওর ভিতরে ঢুকে গেছে যেন মবের সৃষ্টিতে না পড়ে। এই যে অস্থিরতাটা, মানে কি বলবো, কিছু কিছু আমাদের দাদি ফুফু মাদের কাছে গল্প শুনতাম, বিয়ের পরে স্বামী মারা গেলে তাকে নাকি ওই স্বামী খাওয়া মেয়ে বলতো, মানে স্বামী মারা গেলে, ওর বিয়ের পরে স্বামী মারা গেছে, ও কুলক্ষণা স্বামী খাওয়া, বা যাদের যে সন্তান মারা যায় তাদের ওই ধরনের কুলক্ষণা বলে যে সন্তান খেত, বা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি বা কোনো আত্মীয় মারা যায়, বলে কুলক্ষণা মেয়ে আসার সাথে সাথেই দেখো শ্বশুর মারা গেল বা শাশুড়ি মারা গেল। এই ধরনের কুলক্ষণা সৃষ্টিগতভাবে রাশিগতভাবে কিছু মানুষই থাকে নাকি, শুনছি আগের কথা, হয়তো বিজ্ঞান এখন সেটাকে আর স্বীকৃতি দেয় না বা সমাজে সেই প্রচলনটা নেই, কিন্তু শেখ হাসিনা যে একটা কুলক্ষণা মহিলা, সে যেখানে যে পথ দিয়ে যাবে সেই পথ নষ্ট করবে, রাজনীতির যেখানে হাত দেবে। মানে উনি বাংলাদেশে আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। জিয়াউর রহমানকে উপলক্ষ করে আরও কতগুলো জেনারেল সাহেব, মঞ্জুর সাহেবরা নিহত হয়েছিলেন। মানে
সে যে পথে হেঁটে গেছে, তারপরে তার হাত দিয়ে বিডিআর ম্যাসাকার তৈরি করে তিনি অনেকগুলো সেনা কর্মকর্তাকে, এদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তার যে চক্রান্ত ছিল তিনি সেটা করে গেছেন। একজন নষ্ট মানুষ যখন জায়গাটা নষ্ট করে বের হয়ে যাওয়ার সময় তিনি ১,৫০০ মানুষকে খুনের আয়োজক শেখ হাসিনা বিদেশে গিয়ে ভারতের মাটিতেও সেই দেশটাকে ওখানে শান্তিতে থাকতে দিচ্ছে না। কত বড় উলুচ্ছনের কুলক্ষণা, অজাত, কুজাত, বজ্জাত, কুরাশির এই মহিলাটি যে বাংলার মাটিতে পয়দা হয়েছিল, যার জন্য বাংলার মাটি পর্যন্ত কলঙ্কিত হয়ে গেছে, রাজনীতিকে কলঙ্কিত করে গেছে জাতিগতভাবে। এর মতো একজন বদ মেজাজি, প্রতিশোধ পরায়ণ, বিশ্বের সবচেয়ে যে ২-৪ জন দুশ্চরিত্রের মহিলা ঐতিহাসিকভাবে খ্যাত, তার ভিতরে শেখ হাসিনা একজন, যে কিনা বা যার ওসিলায় কিনা ভারতে আজ দাবানল সৃষ্টি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ভারত থেকে বিতাড়িত হওয়া তার দলের নেতৃবৃন্দ আজ দিশেহারা, দিকবিদিক, পথহারা, ঘরহারা, সঙ্গীহারা, আত্মীয় স্বজন হারা, সব উম্মাদের মতো যার যেখানে অবস্থান, চাদর মুড়ি দিয়ে দিয়ে কলকাতার শিয়ালদা রেলগেটে ঘুমাবে কেউ, ওভারসিজ ব্রিজে ঘুমাবে কেউ, শ্মশানে গিয়ে উম্মাদ সেজে পাগল হয়ে ঘুমাবে কেউ। এরা কারা? সবই আমলীগের নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার বদৌলতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশে যেসব আওয়ামী বড় বড় লেকচারার চাটাম দিচ্ছেন, তাদের কি অবস্থা একটু ভেবে দেখেছেন? বাংলার মাটিতে তো শেখ হাসিনার অস্তিত্ব আর ফিরে আসবেই না। ভারত যে সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে, সেবাশ্রম খুলে, বৃদ্ধাশ্রম খুলে, প্রশ্রয় আশ্রম খুলে যে সেবাদাসীদের আশ্রয় দিয়েছিল, সেই ঘর এখন তাসের ঘরের মতো ভাঙনের শব্দ শুরু হয়ে গেছে, ভেঙে যাবে। ভারতের সরকার পরিবর্তন হোক আর না হোক, ভারতের যে মোটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে, সেটা কি আওয়ামী লীগ বুঝতে পারছে? সেই ভাঙনের সুর তাদের কানে কি যাচ্ছে? ভেবে দেখবার সময় যে সে আওয়ামী লীগগণ ওই নেত্রীর নেতৃত্ব পাবার আকাঙ্ক্ষায়, আক্ষেপে আরও আকুল নিবেদিত হয়ে পড়বে কিনা, আরও বেকুলতা প্রকাশ করবে কিনা, নাকি নিজেদের চারিত্রিক আদর্শগত দিক পাল্টে বাংলাদেশের গণতান্ত্রিক এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতির দৃশ্যপট বদলাবে, তাদের আদর্শ দর্শন বদলাবে, সেই অপেক্ষায়। প্রয়োজন হয় আমার ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য তারা যেন ভারতে যোগাযোগ করে, খোঁজ নেয় তাদের মাধ্যমে, যে এ দেশ থেকে পালিয়ে যাওয়া তাদের নেতা নেত্রীর আজকে পর্নের লুঙ্গি আছে, নাকি উম্মাদ লুঙ্গি ছেড়ে দিগম্বর হয়ে ভারতের পথে দৌড়ে বেড়াচ্ছে। ভারতের সিকিউরিটির লোকগুলা, ব্রাঞ্চের লোকগুলো বেশিরভাগই হলো পাগল, ম্যান্টেল সেজে, চুল লম্বা, ময়লা কাপড় চোপড় পরে ৬৪ জেলার পুলিশ লাইনের সামনে দিয়ে ঘোরাঘুরি করে, ক্যান্টনমেন্টের আশেপাশে থাকে, সচিবালয় দিয়ে ঘোরাঘুরি করে, সব উম্মাদ পাগল। বাংলাদেশ থেকেও যারা গেছে ও দেশে, তারাও ওই ভারতের কাছ থেকে উম্মাদ হওয়ার ট্রেনিংই নিয়ে সেই সেজেই সেই বেশেই বেড়াবে। অতএব বাংলাদেশ কাঁপিয়ে যে ঝড় ভারতে তুলেছে শেখ হাসিনা, সেই ঝড়ের তীব্রতায় শেখ হাসিনাও ভারত থেকে এক ঝটকায় পুড়ে কোন দিকে, কোন ভূখণ্ডে গিয়ে আবার জ্বালাময় অগ্নিদাহের সৃষ্টি করে, দেখার অপেক্ষা সেটাই। আসসালামু আলাইকুম।